অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে অতিথি হয়ে থাকছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ৭১-এ। আপনাদের সাথে আলাপে যাব আমি, তবে তার আগে একটি প্রতিবেদন দেখে নিয়ে আসতে চাই যাতে পরিস্থিতি সম্পর্কে একটা সার্বিক ধারণা আমরা পেতে পারি। আবারও ৭১ টেলিভিশনের ফটো কার্ড নকল করে ছড়ানো হয়েছে অপতথ্য। সেখানে দাবি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ নাকি বলেছেন বিএনপি ক্ষমতায় এলে রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদেরকে বাংলাদেশ আশ্রয় দেবে, কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে কোনো মানবিক করিডোর দেবে না। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটা মিথ্যা তথ্য, আমির খসরু এমন কথা বলেননি। ওদিকে মধ্যরাতে গুজব ছড়ালো ইরানের মিসাইলের আঘাতে মারা গেছেন নেতানিয়াহু। দর্শক, সংবেদনশীল বেশ কয়েকটি অপতথ্যের ফ্যাক্ট চেক আছে আমার হাতে, চলুন দেখে নিই। ৭১ টিভির ডিজাইন সম্বলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ নাকি বলেছেন বিএনপি ক্ষমতায় এলে রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদেরকে বাংলাদেশ আশ্রয় দেবে, কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে কোনো মানবিক করিডোর দেবে না। তবে আসল সত্যটা সামনে আনে রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটি জানায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এমন কোনো মন্তব্য করেননি এবং ৭১ টিভিও এমন কোনো ফটো কার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ৭১ টিভির ভিন্ন একটি ফটো কার্ড নকল করে এই ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। একইভাবে দৈনিক ইত্তেফাকের ডিজাইন সম্বলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। সেখানে দাবি করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নাকি বলেছেন গত ১৬ বছর ভালোই ছিলাম, নির্বাচন নিয়ে কোনো ঝামেলা ছিল না। তবে ফ্যাক্ট চেক করে দেখা যায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এমন কোনো মন্তব্য করেননি এবং এই শিরোনামে ইত্তেফাকও কোনো ফটো কার্ড বা সংবাদ প্রকাশ করেনি। মূলত ইত্তেফাকে প্রচারিত একটি ফটো কার্ড ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে সম্পাদনার মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। ওদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে ইরানি ড্রোন হামলায় নেতানিয়াহু নিহত এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা গেল ইরানের ড্রোন হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা যাননি, বরং কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ব্লগ স্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত একটি কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়, সম্প্রতি ফেসবুকে প্রচার করা হয়েছে পাকিস্তান যুদ্ধে জড়িয়ে গেছে। ইরান সীমান্তে ৩টি F-35 ভূপাতিত হয়েছে পাক গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে, ইরানের ক্ষেপণাস্ত্রে নয়। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল দাবিটি সঠিক নয়। মূলত চলমান ইরান ইসরায়েল সংঘাতে পাকিস্তানের এখন পর্যন্ত সামরিকভাবে যুক্ত হওয়ার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ নেই এবং প্রচারিত দাবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা AI দিয়ে তৈরি। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল জাতীয় আর আন্তর্জাতিক ইস্যুর সাথে পাল্লা দিয়ে গুজব ছড়িয়েছে রাজনৈতিক দল ও ব্যক্তিদের টার্গেট করে। ব্যবহার হয়েছে জনপ্রিয় গণমাধ্যমের ফটো কার্ড, আর প্রতিটি তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, আগেই জানিয়েছি আমাদের সাথে অতিথিরা রয়েছেন, তাদের সাথে আলাপে চলে যেতে চাই। শুরুতেই বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আপনার কাছে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় বিভিন্ন নেতাদের কোট করে ছড়ানো হচ্ছে গুজব এবং তাদের একটি বক্তব্যকে কখনো বিকৃত করে, কখনো একদম নিজের মন গড়া বক্তব্যও তৈরি করে দেওয়া হচ্ছে। এসব ক্ষেত্রে দলীয়ভাবে কোনো পদক্ষেপ আপনারা এই অপপ্রচারের বিরুদ্ধে নিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং ৭১-এর দর্শক যারা আমাকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। না, আপনি যে প্রসঙ্গটি বলেছেন এইটা কিন্তু আজকে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক ক্ষেত্রে একটি ব্যাপক একটি প্রভাব বিস্তার করছে। কারণ এভাবে নানা ধরনের ফলস নিউজ করে সাধারণ মানুষ এবং কি যারা একটু বোঝে প্রযুক্তি তাদেরকেও কিন্তু বিভ্রান্ত করা হচ্ছে। আজকে আপনি যে ২টি বা ৩টি সংবাদের কথা বললেন, আমাদের শামসুজ্জামান দুদু, আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পাকিস্তান বা ইরানের ব্যাপার নিয়ে,
আসলে এগুলি কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায় অত্যন্ত সহজে। এবং আপনি জানেন যে এই ধরনের নানা ধরনের সংবাদ ইতিমধ্যে পরিবর্তন করে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্ব কিন্তু এরকম নৈরাজ্যজনক অবস্থা তৈরি করা হচ্ছে। আমরা যদি একটু স্মরণ করি যে মনে হয় বছর 5-7 আগে যে টেকনাফে এমনি আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের একটি ব্যাপারে তখন এই ধরনের একটি সংবাদ ফেসবুকে প্রচার করে কিন্তু একটা ব্যাপক ধর্মীয় একটা সন্ত্রাস সেখানে চালিয়েছিল এবং অনেক প্রাচীন যে মন্দিরগুলি পুরনো সেগুলিকে ভেঙে দেওয়া হয়েছে, যে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। অথচ পরবর্তী সময় দেখা গেল যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। একইভাবে দেখবেন যে বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল এবং তার একজন গুরুত্বপূর্ণ নেতা মানে বিএনপির সর্বোচ্চ নির্ধারণ ফোরামের নেতা হলো জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। সুতরাং উনি দায়িত্বশীল একটা বক্তব্য রাখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে বক্তব্যটাকে উপস্থাপন করা হচ্ছে সেখানে সাধারণ মানুষের মধ্যে একটা কিন্তু বিভ্রান্ত তৈরি হচ্ছে আসলে বিএনপির অবস্থানটা। কিন্তু বিএনপি সবসময় স্পষ্ট ভাষায় বলেছে যে রোহিঙ্গাদের নাগরিক হিসাবে তাদেরকে মিয়ানমার সরকার স্বীকৃতি দিতে হবে এবং 1982 সালের যে আইনটির মাধ্যমে এই মিয়ানমারদেরকে নাগরিক থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা মনে করি যে এই রোহিঙ্গাদের মূল সংকটটা সেখানে। আজকে দেখবেন এই যে 1982 সালের সেই আইন করার কারণে রোহিঙ্গারা আজকে তাদের নাগরিকত্ব হারিয়েছে, তাদের লেখাপড়ার অধিকার হারিয়েছে, তাদের বিয়ের অধিকার হারিয়েছে, কর্মসংস্থানের অধিকার হারিয়েছে। কিন্তু তাদের প্রতি বিএনপি যেমন সংবেদনশীল রাষ্ট্র হিসাবে আমরাও কিন্তু সংবেদনশীল না। কিন্তু এখানে একটি বিষয় একটু থামাচ্ছি আপনাকে। এই যে আপনি বলছেন যে বিএনপি এই কথাগুলো স্পষ্টভাবে বলেছে, কিন্তু সাধারণ মানুষ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে তারা তো এই কথাগুলোর বিপরীত কথাও সোশ্যাল মিডিয়াতে দেখছে এবং তারা তো মনে করছে বিএনপি এই কথাগুলোই বলছে। এই জন্যই জানতে চাচ্ছিলাম যে কোনো পদক্ষেপ কি নেয়ার পরিকল্পনা আপনাদের আছে কিনা। না, এইটা আপনি যেটা বলেছেন আসলে যারা তথ্য প্রযুক্তি হয়তো বোঝে, কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে যদি আপনি দেখেন 99% লোক কিন্তু এত প্রযুক্তি সম্পর্কে তাদের ধারণা নাই। এই যে ফ্যাক্ট চেক করা, এটা অনেক কিন্তু আমাদের মতো যারা আমরা একটু লেখাপড়া জানি বা প্রযুক্তি সম্বন্ধে জ্ঞান আছে আমরাও কিন্তু অনেকে এগুলো বুঝি না। সুতরাং বিএনপি কিন্তু আমাদের একটা মিডিয়া সেল আছে, আপনি জানেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সে মিডিয়া সেলের পক্ষ থেকে বা আমাদের দপ্তর থেকে যখনই এই ধরনের বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন করা হয়, মানুষকে বিভ্রান্ত করা হয়, আমরা কিন্তু চেষ্টা করি এগুলি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া অথবা এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থানটাকে এটা আমরা জানান দিতে। আমরা জানেন যে প্রায় মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে এই ধরনের নানা ধরনের প্রেস বিজ্ঞপ্তি বলেন অমুক কমিটি ভেঙে দেওয়া হয়েছে, অমুককে এই দায়িত্ব দেওয়া হয়েছে, এই ধরনের নানা বিভ্রান্ত তৈরি করা হয়। আসলে এই ক্ষেত্রে আমাদের অবস্থান স্পষ্ট যে আমাদের যে মুখপাত্র বিএনপির, আপনি দেখবেন বিএনপির পক্ষ থেকে আমাদের দপ্তর থেকে আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, আমাদের রিজভী আহমেদ এই ব্যাপারগুলি জনগণের কাছে স্পষ্ট করে। ঠিক এখনো আমরা এই অবস্থাটাকে আমরা মোকাবেলা করার জন্য কিন্তু বিএনপি মিডিয়া সেল সক্রিয় রয়েছে। এই প্রযুক্তির জায়গাটি আপনি যেটি বলছিলেন যে আসলে সবাই তো প্রযুক্তি একইভাবে ব্যবহার করছে এমন নয়, এই বিষয়টি নিয়ে আমি একটু ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলামের কাছ থেকে ঘুরে আসতে চাই। রিদওয়ানুল ইসলাম, আমরা দেখছি অনেক ক্ষেত্রেই ব্লু টিক আছে এমন আইডি থেকে ছড়ানো হচ্ছে কিছু অপতথ্য যেটা মানুষ সহজে বিশ্বাস করছে, কিংবা এই যে ফটো কার্ড ব্যবহারের জায়গাটি, আমরা 71-এরই অনেক ফটো কার্ড এই ফেক নিউজ স্ক্যানার যেই প্রতিবেদনটি প্রকাশ করছে প্রতিদিন সেটি তৈরি করতে গিয়ে আমরা 71-এর ফটো কার্ড, নকল ফটো কার্ড অনেক দেখছি। এইসব ক্ষেত্রে মানুষ তো খুব স্বাভাবিকভাবেই বিশ্বাস করেই ফেলে। তো এক নজরে কি বোঝার কোনো উপায় আছে, কিংবা এই ধরনের অনেক রিচ আছে, অনেক ফলোয়ার আছে আইডিগুলো থেকে যখন অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে, এগুলোর ক্ষেত্রে কি কোনো বিশেষ সতর্কতা অবলম্বনের উপায় আছে? এক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের যে বিষয়টি মানে হচ্ছে আপনার এখন আর সেই যুগ নেই যে হচ্ছে আমি কোন আইডিতে ব্লু ভেরিফাইড বা ব্লু টিক আছে বা হচ্ছে সেটা ভেরিফাইড দেখা মাত্রই সেটা আসলে আর বিশ্বাস করার কোনো সুযোগ নেই আর কি। প্রথমত হচ্ছে এটা মানে এখন মানুষেরই মধ্যে এই ধারণাটা তৈরি করতে হবে যে হচ্ছে আমি কোনো কিছু দেখা মাত্রই বিশ্বাস করব না, সেটা কোনো ফটোকার্ডই হোক বা কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ছড়ানো তথ্যই হোক। যেমন ধরেন আপনি যে ফটোকার্ডগুলোর কথা বললেন বা যে ফটোকার্ডগুলো হচ্ছে আমরা তো রেগুলার এসব ফটোকার্ড দেখি, তো এইসব ফটোকার্ডের ক্ষেত্রে যেসব সতর্কতা অবলম্বন করা জরুরি সেটা হচ্ছে যে মাধ্যমে ফটোকার্ড বা যেই মিডিয়ার ফটোকার্ড বলে প্রচার করা হচ্ছে সেই মিডিয়ার ফেসবুক পেজে গিয়ে সে ফটোকার্ডটা আছে কি না সেটা একটু যাচাই করে দেখা, বা হচ্ছে খুব সহজে যে কাজটা করা যেতে পারে গুগল, আমরা সবাই কম বেশি গুগলে সার্চ করি নানান কিছু
ফটো কার্ডে যে শিরোনামটা আছে সেই শিরোনামটা থেকে আমরা যদি গুগলে সার্চ করি, হুবহু লিখে বা সেখান থেকে কিছু শব্দ নিয়ে গুগলে সার্চ করি, তাহলে দেখা যাবে আসলে এই ধরনের কোনো রিপোর্ট কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে কি হয়নি। মানে এইভাবে আসলে একটা ফটো কার্ড বা একটা তথ্য যাচাই করা এখন জরুরি আর কি। সেই যুগটা বা সেই সময়টা এখন আর নাই যে একটা ফটো কার্ড দেখলাম বা হচ্ছে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে কোনো একটা তথ্য শেয়ার করা হলো, আমি সেটা বিশ্বাস করলাম। আসলে এখন মানুষের সচেতনতাটা খুব বেশি জরুরি আর কি। আমাদের সাথে অতিথিরা রয়েছেন, তাদের কাছেই চলে যেতে চাই আবারও, এবং ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলামের কাছে আমি একটু জানতে চাইবো। কথা হচ্ছিল আপনার সাথে, এবং আমরা দেখছি যে সাধারণত গুজব ছড়ানো হচ্ছে বা অপতথ্য ছড়ানো হচ্ছে যখন সোশ্যাল মিডিয়ায়, সেটা যে পরিমাণ ভাইরাল হচ্ছে, পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, সেটির যখন কারেকশন দিচ্ছে, যেমন এই যে বিএনপির নামে যখন কোন একজন নেতার ছবি সহ একটা গুজব ছড়ানো হলো, বিএনপি তাদের পেজ থেকে কিংবা তাদের নেতাকর্মীরা যখন তাদের আইডি থেকে আবার সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করছে, আগেরটা ফেক ছিল এইটা সত্যি, সেটার রিচ কম হচ্ছে, এটার পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ আছে? এটার পিছনে আসলে এটা আমরা নিজেরাও ফেস করি। দেখা যাচ্ছে একটা গুজব যত দ্রুত ছড়ায়, তার বিপরীতে আসলে ফ্যাক্ট বা সত্যটা তো তত দ্রুত ছড়ায় না, বা তত দ্রুত মানুষের কাছে পৌঁছায় না, বা তত বেশি মানুষের কাছেও পৌঁছায় না। এর পিছনে আসলে ফেসবুক বা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া গুলো আছে তাদের একটা বিজনেসের ব্যাপার স্যাপার এখানে আসছে। যেমন আপনার মানুষ এখানে বিজনেসের ব্যাপারটা এরকম যে হচ্ছে ফেসবুক বা অন্যান্য যেসব মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, সেখানে আসলে একটা ভিউর ব্যাপার থাকে, একটা ক্লিকের ব্যাপার থাকে। তো আপনি সত্য তথ্যে আসলে মানুষের, আমরা যতই বলি না কেন, সত্য তথ্যে আসলে মানুষের তত বেশি ইন্টারেস্ট থাকে না, বা হচ্ছে একটা নির্দিষ্ট পক্ষের ইন্টারেস্ট থাকে। কিন্তু গুজবের ক্ষেত্রে দেখা যায় এখানে মোটামুটি সবারই এখানে ইন্টারেস্টটা বেশি আর কি। তো এই কারণে দেখা যায় গুজবের আপনার প্রসারটা খুব বেশি হয়, এবং সেই কারণে হচ্ছে সেখানে বিজনেসটাও ভালো হয় আর কি। আর এই কারণে হচ্ছে গুজবটা খুব দ্রুতই ছড়ায় বাস্তব বা সত্যের তুলনায়। না, সেক্ষেত্রে সত্যটা তুলে ধরা একটা বাড়তি চ্যালেঞ্জ হিসেবে তো এসেই যায়। এই প্রসঙ্গটি ধরেই আমি চলে যেতে চাই এবিএম মোশাররফ হোসেনের কাছে, যে যেহেতু নির্বাচন নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে, সামনে নির্বাচন, সেক্ষেত্রে এই ধরনের অপতথ্য দলীয়ভাবে বিএনপিকে মানে প্রভাবিত করছে কিনা, কিংবা নির্বাচনের ফলাফলে একটা প্রভাব পড়ার আশঙ্কা দেখছেন কিনা? এগুলি তো ধরেন সোশ্যাল, এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ আপনি দেখেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সুতরাং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে ক্ষণিকের জন্য কিন্তু বিভ্রান্ত করা অত্যন্ত সহজ। আপনি দেখবেন গ্রাম অনেকে এই যে ফ্যাক্টস চেক করা যায় এটা অনেকে জানে না, অথবা এই যে মানে ফেসবুক যে আইডিটা এটা ভেরিফাইড কিনা এটা অনেকে, এইসব প্রযুক্তি সম্বন্ধে কিন্তু অনেকের ধারণা নাই। তা আমার মনে হয় এই গুজব অনেক সময় কিন্তু সামাজিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি করে। তা আমি যেটা মনে করি, আমাদের দল থেকে আপনি দেখবেন যে আগামী দিনে তো এই সংকট আমাদের আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ একটা ফেক নিউজ সাময়িকের জন্য হলো সাধারণ মানুষকে কিন্তু প্রভাবিত করে, অথবা দলের নেতাকর্মীদের কিন্তু প্রভাবিত করে। কিন্তু যখন প্রকৃত নিউজটা আমাদের কাছে আসে, তখন হয়তো যে কথাটি রিয়াদুল ইসলাম বলেছেন, যে স্টার্টিং এর যে নিউজটার যে ভ্যালুটা থাকে, পরবর্তী সময় কিন্তু সেই ভ্যালুটা থাকে না। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা যেমন সচেতন হই, তেমনি ভাবে আমার মনে হয় যে এই সকল ব্যাপারেও আমাদের রাষ্ট্রেরও কিন্তু একটা দায়িত্ব আছে। আপনি দেখবেন এই যে সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি, অথবা নানা ধরনের ফেক নিউজগুলি যখন প্রচার করে, রাষ্ট্রের পক্ষ থেকে খুব এই ব্যাপারে জনগণকে, ফেসবুক ব্যবহার করে এদেরকে কিন্তু খুব সচেতন করা হয় না, যার কারণে বিভ্রান্তিটা কিন্তু থেকেই থাকে। যার জন্য গুজব, যে কোনো গুজব প্রতিরোধের মূল প্রতিষেধক হলো কিন্তু সঠিক তথ্যটা আপনাকে তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া, অথবা একজন মুখপাত্র থাকা উচিত যার কথাটাকে মানুষ বিশ্বাস করতে পারে। এই ধরনের যদি একটা ব্যবস্থাকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, সেটা দলের ক্ষেত্রে বলেন, রাষ্ট্রের ক্ষেত্রে বলেন, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলেন, তাইলে বিভ্রান্ত থেকে আমরা অনেকটা রেহাই পেতে পারি। আর রাষ্ট্রেরও কিন্তু একটা এখানে দায়িত্ব রয়েছে। সুতরাং রাষ্ট্র আমার মনে এখন
যেভাবে আমাদের সোশ্যাল মিডিয়া বলেন অথবা রাষ্ট্রের যে যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত কোনো আইডি থাকে, যে তাৎক্ষণিকভাবে যদি কোনো ধরনের বিভ্রান্ত তৈরি হয়, তারা যদি তাৎক্ষণিক একটা ব্যাখ্যা দেয়, তাইলে আমার মানে জনবিভ্রান্তিটা অনেকটা দূর হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। পরামর্শ জানছিলাম এবং সচেতনতার বিকল্প নেই এরকম পরিস্থিতিতে। সব মহলের সচেতনতা বৃদ্ধিরও একটা প্রয়োজনীয়তা রয়েছে, সেটা বারবারই আলোচনায় উঠে আসছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ।